বাঙালির বর্ষবরণ পয়লা বৈশাখ বা নববর্ষের মাধ্যমে আপামর বাঙালির জীবনে পুনরায় হয় নতুন দিগন্তের সূচনা। পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের 1 তারিখ, বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষের শুরু। এই দিনটি ভারতের পশ্চিমবঙ্গে এবং প্রতিবেশী বাংলাদেশে বিশাল জাঁকজমক করেই পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নেয়। এটি বাঙালিদের একটি সার্বজনীন উৎসব। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে 14 এপ্রিল অথবা 15 এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয়ে থাকে। সেই মতো এই বছর 14 এপ্রিল পয়লা বৈশাখ পালিত হবে। জীর্ণ পুরাতন সবকিছু মুছে নতুনকে স্বাগত জানাবে বাঙালি জাতি। কিন্তু জানেন কি, এই পয়লা বৈশাখ কিভাবে শুরু হয়েছিল? কবে থেকে এর প্রচলন হলো? কিভাবে এই বৈশাখ মাসের প্রথম দিনটিকে পয়লা বৈশাখ অথবা নববর্ষ বা বর্ষবরণ বলা হয়? কেনই বা এমন নিয়ম প্রচলন হলো জানেন কি? পয়লা বৈশাখের পেছনে কোন কাহিনী লুকিয়ে রয়েছে? বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে থাকছে এই সব প্রশ্নের উত্তর। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো নববর্ষের ইতিহাস সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। এই দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথেই পালিত হয়। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসবও বটে। পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফরাজ সম্প্রদায়ের হাত ধরে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর 14 এপ্রিল এই উৎসব পালিত হয়ে থাকে। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15 এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বাংলা দিনপঞ্জির সাথে হিজরি এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হল হিজরি সন চাঁদের হিসেবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। এই কারণে হিজরি সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশের নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর। পয়লা বৈশাখ রাত 12টা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরু হয়, এই নিয়ে ভিন্ন মত রয়েছে। ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও 1402 বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকে
বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত 12টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটেরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সঙ্গে মিলত না কখনোই। তাই চাষিদের অসময়ে খাজনা পরিশোধ করতে হতো। এর ফলে সমস্যা দেখা দিত অনবরত। তাই মুঘল সম্রাট আকবরের আদেশে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সন তৈরি করেন। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে তা বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামেই পরিচিত হয়। তবে হিন্দু সৌর পঞ্জিকা অনুসারে বাংলার 12টি মাস বহু শতাব্দী আগে থেকেই প্রচলিত ছিল। সৌর পঞ্জিকা শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এক সময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ ঋতুধর্মী উৎসব হিসেবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রাযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হতো। কয়েকজন ঐতিহাসিকের মতে বাংলা দিনপঞ্জি উদ্ভব হয়েছিল রাজা শশাঙ্কের সময় থেকে। পরবর্তীকালে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। ইতিহাস অনুযায়ী মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকেই নাকি পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রজারা চৈত্র মাসের শেষ দিনের মধ্যেই সকল খাজনা পরিশোধ করত। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি বর্তমানে এত বড় সামাজিক উৎসবে পরিণত হয়েছে। পয়লা বৈশাখের সঙ্গেই নাকি শুরু হয় হালখাতা। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নগদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর, বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাবের বই বন্ধ করে নতুন হিসাবের বই খোলা হয়। বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতা উদযাপন। হালখাতা বাঙালি ঐতিহ্য ও ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। শামসুজ্জামান খানের মতে বাংলার মুঘল সুবাদার মুর্শিদ কুলি খান প্রথম পূর্ণাহ রীতি শুরু করেন, যার অর্থ হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের উৎসবের দিন, এবং তিনি বাংলা দিনপঞ্জির সূচনা করার জন্য আকবরের রাজস্বের নীতি ব্যবহার করেন। শামসুজ্জামান খান ও নীতিশ সেনগুপ্তের মতে বাংলা দিনপঞ্জির উদ্ভব পরিষ্কার নয়। শামসুজ্জামানের মতে একে বাংলা সন বা সাল বলা হতো, যা যথাক্রমে আরবি ও ফার্সি শব্দ। এটা নির্দেশ করে যে এটি প্রথম কোনো মুসলিম রাজা বা সুলতানের দ্বারা প্রচলিত হয়েছে। অন্যদিকে নীতিশ সেনগুপ্তের মতে এর ঐতিহ্যগত নাম হচ্ছে বঙ্গাব্দ। বঙ্গাব্দ শব্দটি বাংলা বছর। আকবরের সময়কালের কয়েক শত বছর পূর্বে দুটো শিব মন্দিরেও পাওয়া যায়, যা বলছে বাংলা দিনপঞ্জির অস্তিত্ব আকবরের সময়ের পূর্বেও ছিল। আবার এও অস্পষ্ট যে আকবর বা হুসেন শাহ এর দ্বারা এটি গৃহীত হয়েছিল কিনা। বাংলা দিনপঞ্জি ব্যবহারের রীতি আকবরের পূর্বে হুসেন শাহর দ্বারাই হয়ে থাকত। নীতিশ সেনগুপ্ত বলেন, বাংলা দিনপঞ্জির প্রচলন যিনি করে থাকুন না কেন, ঐতিহ্যবাহী বাংলা দিনপঞ্জির উপর ভিত্তি করে বসন্তের ফসল সংগ্রহের পর রাজস্ব আদায়ের জন্য এটা সহায়ক ছিল। কেননা ইসলামী হিজরি সনের ক্ষেত্রে রাজস্ব সংগ্রহের দিন ঠিক করতে প্রশাসনিক জটিলতা তৈরি হতো।
বাংলা সনের মূল নাম ছিল তারিখে ইলাহি। মোগল সম্রাট আকবর 1585 সালে তার রাজত্বকালের 29তম বর্ষের 10 কিংবা 11 মার্চ তারিখে এক ডিক্রি জারির মাধ্যমে তারিখে ইলাহি পরিবর্তন করে। সিংহাসনে আরোহণের পরপরই একটি বৈজ্ঞানিক কর্মোপযোগী ও গ্রহণযোগ্য বর্ষপঞ্জি প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যেখানে দিন ও মাসের হিসাবটা যথাযথ থাকবে। এই উদ্দেশ্যে সামনে রেখে তিনি তৎকালীন প্রখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে নতুন বর্ষপঞ্জি তৈরির দায়িত্ব প্রদান করেন। বিখ্যাত পণ্ডিত ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল এ সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন যে হিজরি বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য মোটেই উপযোগী ছিল না, কারণ চন্দ্র বছরের 31 বছর হয় সৌর বছরের 30 বছরের সমান। চন্দ্র বছরের হিসাবেই তখন কৃষক শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, অথচ চাষবাস নির্ভর করত সৌর বছরের হিসাবের ওপর। চন্দ্র বছর হয় 354 দিনে, আর সেখানে সৌর বছর হয় 365 বা 366 দিনে। ফলে দুটি বর্ষপঞ্জির মধ্যে ব্যবধান থেকে যায় বছরে 11 বা 12 দিন। বাংলা সনের জন্ম ঘটে সম্রাট আকবরের এই রাজস্ব আদায়ের আধুনিকীকরণের প্রেক্ষাপটে। তারিখে ইলাহির 12 মাসের নাম ছিল কারবাদিন, আরদি, বিসুয়া, কোরদাদ, তীর, আরমাদাদ, সাহরিয়াব, আবান, আজুর, বাহাম ও ইস্কান্দার মিজ। কারো পক্ষে আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন এবং কিভাবে এসব নাম পরিবর্তিত হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, ফাল্গুন ও চৈত্র হয়। অনুমান করা হয় 12টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসগুলির। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়িনী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, আগ্রায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। ঐতিহাসিকদের মতে পয়লা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত, যা বৈশাখী নামেও পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে একই দিনে এই উৎসব পালিত হয়, একে বৈশাখী বলা হয়। হিন্দু ও শিখগণ এই উৎসব পালন করে থাকে। ভারতের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নববর্ষের উৎসবগুলি হিন্দু বিক্রমী দিনপঞ্জির সাথে সম্পর্কিত। এই দিনপঞ্জির নামকরণ করা হয়েছে খ্রিস্টপূর্ব 57 অব্দে বিক্রমাদিত্যের নামানুসারে। ভারতের গ্রামীণ বাঙালি সম্প্রদায়ে ভারতের অনেক অঞ্চল ও নেপালের মতো বিক্রমাদিত্যকে বাংলা দিনপঞ্জির আবির্ভাবের স্বীকৃতিও দেওয়া হয়, কিন্তু সেই অঞ্চলগুলোর মতো বাংলায় বঙ্গাব্দের সূচনা 57 খ্রিস্টপূর্বে হয়নি, বরং 593 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যা নির্দেশ করছে বঙ্গাব্দের সূচনা প্রমাণ সময়কে কোনো এক সময় পরিবর্তিত করা হয়েছে। মনে করা হয় শশাঙ্কের শাসনামলেই এই পরিবর্তনটি হয়। পয়লা বৈশাখ উদযাপন। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টিয় সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে ওঠে, নতুন জামা কাপড় পরে এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার করা হয়, মোটামুটি সুন্দর করে সাজানো হয়, বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। কয়েকটি গ্রামের মিলিত এলাকায় কোনো খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার। মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানা রকম পিঠে পুলির আয়োজন। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে। এদিনের একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে নৌকা বাইচ, লাঠি খেলা কিংবা কুস্তি একসময় প্রচলিত ছিল। বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় 12ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘি ময়দানে, যা জব্বারের বলি খেলা নামে পরিচিত। পশ্চিমবঙ্গে মহাসমারোহে সাড়ম্বরে উদযাপিত হয় বাংলা নববর্ষারম্ভ পয়লা বৈশাখ।
বঙ্গাব্দের প্রথম দিনটিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সমগ্র পশ্চিম বাংলা জুড়ে। বাংলার গ্রামীণ ও নাগরিক জীবনের মেলবন্ধন সাধিত হয়ে সকলে এক সূত্রে বাঁধা পড়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে। সারা চৈত্র মাস জুড়েই চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ ভগবান শিবের উপাসনা। এই দিনেই সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে। এদিন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা। এই মেলায় অংশগ্রহণকারী সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা করে এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করে থাকেন। এছাড়া বহু পরিবারে বর্ষশেষের দিন টক এবং তিতা ব্যঞ্জন ভক্ষণ করে সম্পর্কের সকল তিক্ততা ও অম্লতা বর্জন করার প্রতীকী প্রথা একবিংশ শতাব্দীতেও বিদ্যমান ছিল। পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখে এই উৎসবটি উদযাপিত হয়। পয়লা বৈশাখে প্রতিটি পরিবারের মানুষ স্নান সেরে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করার রীতি বহুল প্রচলিত আছে। বাড়িতে বাড়িতে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে চলে মিষ্টান্ন ভোজন। ব্যবসা প্রতিষ্ঠানগুলির অধিকাংশই এদিন থেকে তাদের ব্যবসায়িক হিসেবের নতুন খাতার উদ্বোধন করে, যার পোশাকি নাম হালখাতা। এই উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে মঙ্গলদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। নতুন খাতায় মঙ্গল চিহ্ন স্বস্তিকা আঁকা হয়ে থাকে। গ্রামাঞ্চলে এবং কলকাতা শহরের উপকণ্ঠে বিভিন্ন মন্দির ও অন্যান্য প্রাঙ্গণে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা। এই মেলা সমগ্র বৈশাখ মাস জুড়ে অনুষ্ঠিত হয়। আগেকার সময় পয়লা বৈশাখের দিনে জমির মালিকরা নিজের অঞ্চলে মিষ্টি বিতরণ করতেন। পরে এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। আকবরের সময় এই দিনে একটি হালখাতা তৈরি করা হতো। গ্রাম বা শহরে পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হতো। হালখাতার দিনে দোকানদারেরা তাদের ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনও সোনার দোকানে ও বিভিন্ন দোকানে প্রচলিত রয়েছে। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সেই বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা হয়েছিল। ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত কলকাতা পয়লা বৈশাখ উদযাপনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নববর্ষের আরম্ভ উপলক্ষে শহরের বিভিন্ন পাড়ার অলিতে গলিতে নানা সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরি আয়োজিত হয়। বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের উপর দেওয়া হয়ে থাকে বিশেষ ছাড়, যার প্রচলিত কথ্য নাম চৈত্র সেল। তাই পয়লা বৈশাখ উপলক্ষে এই ছাড়ের সুবিধা গ্রহণ করতে অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে কলকাতার সমস্ত মানুষ এক মাস ধরে নতুন জামা কাপড় ক্রয় করে থাকে। পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে বিভিন্ন দোকানে ও কালীঘাট মন্দিরে। সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা ভোর থেকে মন্ত্র পাঠপূর্বক গঙ্গা স্নান করে প্রতীক্ষা করে থাকেন দেবীকে পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য। ব্যবসায়ীরা ছাড়াও বহু গৃহস্থ পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে থাকেন। এই দিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসাবে নতুন ধুতি, পাঞ্জাবি ও শাড়ি পরার রেওয়াজ প্রচলিত আছে। প্রতিটি বাঙালির ঘরে এই দিন জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন হয়। ইলিশ, চিংড়ি, কচি পাঁঠা, মুরগিতে একেবারে ভরপুর পেট পুজো হয়ে থাকে। বাংলাদেশ এবং ভারত ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পয়লা বৈশাখ উদযাপিত হয় মহাসমারোহে। যেমন অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরাতে বৈশাখী মেলার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। আজ এ পর্যন্তই। এই ছিল নববর্ষের অজানা ইতিহাস। সকল বন্ধুদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, নববর্ষের পেছনে কোন কাহিনী লুকিয়ে আছে, নববর্ষের প্রচলন কিভাবে হলো, কেন করা হলো এই নববর্ষ উৎসবটি,
এবং নববর্ষ উদযাপন কিভাবে কোন কোন দেশে পালিত হয় সেই সব তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।